Namaskar, hello, and a very, very good evening. Ajke Dulhan Diary is partnered by Senco Gold and Diamonds. We are going to have a wedding photography special. Of course, বিয়ে মানে অনেক কিছু প্রচুর আয়োজন যেখানে দরকার অনেক কিছু সাজগোজ গয়না গাটি তত্ত্ব মেকআপ এভরি কিন্তু এখন আরো একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কারণ আমরা সবাই জানি কতটা ইম্পর্টেন্ট টু প্রিজার্ভ দ্য বেস্ট মেমোরিজ অফ ইয়োর লাইফ টাইম। আজকে যে গেস্টকে আমরা পাচ্ছি আমি অনেস্টলি ওর কাজ দেখে যোগাযোগ করলাম ইনস্টাগ্রামে এন্ড আই থিঙ্ক দ্যাট আজকের এই এপিসোডে আমরা অমিত পলকে যখন পাচ্ছি। হ্যালো অমিত। থ্যাংক ইউ। হ্যালো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি এন্ড সত্যি তোমার কাজ দেখে তোমাকে আমি যোগাযোগ করলাম বিকজ আমাদের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সকলেই যারা বিয়ে করবে বা বিয়ের পরেও নানা রকম অনুষ্ঠান মানুষের জীবনে লেগেই থাকে সেখানে ছবি তোলাটা এবং প্রিজার্ভ করাটা এতটাই ইম্পর্টেন্ট যে এই সাবজেক্টে তোমার এত সুন্দর সুন্দর কাজ দেখেছি এবং তোমার কাজটা না দেখালে সকলের কাছে পৌঁছবে না। সো কিছু ছবি আমি দেখাচ্ছি যেটি অমিতের ক্যামেরা বন্দি, অ্যাবসলিউটলি প্রেশিয়াস মোমেন্টস, অপূর্ব সব কাজ এন্ড তোমার এই কাজ দেখেই কিন্তু তোমার সাথে যোগাযোগ এবং আজকের এই আড্ডার সূচনা। সো ওয়েলকাম টু দুলহান ডায়েরিজ পার্টনার্ড বাই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। অফ কোর্স, ইটস আওয়ার প্লেজার। এন্ড কত বছর ধরে তুমি এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত? আমি ফটোগ্রাফি শুরু করেছি 2008 থেকে। আর তারপরে ফটোগ্রাফিটা আমার প্রথম থেকে প্যাশন ছিল, সেটা নিয়ে প্র্যাকটিস করছিলাম করতে করতে তারপরে মাস্টার্স করার পরে তখন আমি রিয়েলাইজ করলাম যে না, আই থিঙ্ক আই শুড গো অন উইথ দিস। সো তারপর থেকে ফটোগ্রাফিটা ফুল প্রফেশন হিসেবে আমি বেছে নিয়েছি। অসাধারণ। তাহলে এবার একটু জিজ্ঞেস করি যে এই যে তোমারও আমি খুব ইন্টারেস্টিং কিছু ছবি দেখছি, ফটোগ্রাফারের যখন ছবি তোলে কেউ তখন সেটা আরো ইন্টারেস্টিং হয়ে যায় কারণ তারা সবসময় জেনারেলি ক্যামেরার পেছনে থাকে, কিন্তু তারা যখন ক্যামেরার সামনে চলে আসে তখন তারাও একদম ওয়েল ক্যাপচার্ড। সো এই যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখছি স্পেশালি বিয়ের ছবিগুলো, আজকাল যে কাইন্ড অফ ক্লায়েন্ট এক্সপেকটেশন তুমি হ্যান্ডেল করছো, মোটামুটি প্রি ওয়েডিং নিয়ে যা এক্সাইটমেন্ট চলছে লোকজনের, যেটা আগে আজ থেকে কয়েক বছর আগে এতটা একটা এত বড় ডিমান্ড বোধহয় ছিল না, এখন এই প্রি ওয়েডিং ফটোগ্রাফি মোটামুটি কেমন ডিমান্ড তোমার মনে হচ্ছে এবং কতদিন আগে বুক করা উচিত আর বাজেটিং কি রাখা উচিত, যদি এই ব্যাপারে একটু। নিশ্চয়ই। প্রি ওয়েডিং ফটোগ্রাফিটা এখন সবাই ওটাকে খুব প্রেফার করে। আগের এটা ব্যাপার ছিল না এতটা, সবাই ওয়েডিংটাকেই মেইনলি আর কি মেইন হিসাবে বুক করতো। তারপর প্রি ওয়েডিং শুটটা খুব কম লোকই জানতো, বাট এখন প্রি ওয়েডিং ফটোগ্রাফিটা এতটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে যে সবাই তখন ওইটাকেই প্রথমেই ওয়েডিং বুক করার আগে জিজ্ঞেস করে যে দাদা প্রি ওয়েডিং শুট করবো, ওটা কোথায় করবো সেটা আগে একটু আলোচনা করে নিলে ভালো হয়। কেউ কেউ কলকাতা করতে চায়, কেউ একটু বাইরে যেতে চায়, তো আলাদা আলাদা জায়গায় তারা প্ল্যান করতে পছন্দ করে। এবার সবারই একটাই বক্তব্য যে একটু অন্য কিছু করলে ভালো হয়, একটু নতুনত্ব কিছু, একটু অন্যদের আপনার অন্য ক্লায়েন্টের থেকে একটু আলাদা করে দেবেন। তো এই একটা সবার রিকোয়েস্ট বা রিকোয়ারমেন্ট সবসময় থেকেই যায়। আর প্যাকেজ এইগুলোর আলাদা আলাদা রকমের হয়। কখনো প্রি ওয়েডিং এর সবাই শুধু ফটোশুট করতে চায়, অনেকে ভাবে যে ভিডিওটাতে আমি একটু লজ্জা পাবো হয়তো, বা ভিডিওটাতে আমি একটু কমফোর্টেবল, সবার তো কমফোর্টেবল জোন সেরকম না হয়তো ভিডিওতে, তো সেখানে তারা বলে যে শুধু ফটোগ্রাফিটাকেই করে দেবেন। তো আমি তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি যে চিন্তা করো না, আমি তোমাদের ছবিটা খুব ভালোভাবে তুলবো, সেটাতে ভিডিওটাও যেরকম হবে সেটা খুবই ন্যাচারাল ওয়েতে থাকবে, সো দ্যাট তোমাদের অকওয়ার্ড না ফিল হয়। তো এইগুলো আমি ক্লায়েন্টদেরকে বোঝাই আর তাদেরকে কনভিন্স করি। আর তারপরে যখন তারা শুট করে তখন তারা সত্যি খুব পরে ফিল করে যে না, এটা করে ভালোই হয়েছে আর এটাতে একটা আলাদা মেমোরি তৈরি হয়েছে। তো এইগুলো ডিপেন্ড করে হচ্ছে চার্জেস এর কথা আপনি যেটা বললেন, চার্জেস ডিপেন্ড করে যে শুধু ফটোগ্রাফি হচ্ছে নাকি ফটো অ্যান্ড ভিডিও দুটোই হচ্ছে, আর যদি সেটা হয় তো সেটা লোকালের মধ্যে হচ্ছে নাকি দূরে কোথাও যেতে হচ্ছে, আবার কত দিনের জন্য হচ্ছে। তো এইরকম অনেক ফ্যাক্টরসই আর কি কাজ করে এই ক্ষেত্রে। রাইট, কিপিং ইন মাইন্ড যে জিনিসটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হচ্ছে এবং যাতায়াতের খরচা খাওয়া অফকোর্স আলাদা, মোটামুটি যেহেতু আমাদের ওয়েডিং চেকলিস্টে বিয়ের ফটোগ্রাফি ভিডিওগ্রাফিটা সাধারণ মধ্যবিত্তরা যখন বিয়ের আয়োজন করে তখন এখন একটা বাজেট তো অ্যালোকেশনের দরকার হয়, তার জন্য মোটামুটি একটা মিনিমাম বাজেট প্রি ওয়েডিং এর কত রাখা উচিত যাতে একটা সুন্দর তোমরা একটা সেটআপ এ কাজ করে নিতে পারো, সেটা যদি একটা মোটামুটি একটা বল পার্ক মিনিমাম বলে দিচ্ছি, ম্যাক্সিমামের তো শেষ নেই। না না, সে তো ডেফিনেটলি একটা প্রি ওয়েডিং শুট ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি এই দুটো মিলিয়ে মোটামুটি 15 থেকে 20 অ্যাটলিস্ট রাখা উচিত আমি মনে করি।
কারণ সেখান থেকেই আর কি অ্যাটলি, কারণ এডিটিং চার্জেস এন্ড অল থাকে, তারপরে ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফারেরও তাদেরও পেমেন্টের ব্যাপার থাকে। তো সেই দিক থেকে আমার মনে হয় অ্যাটলিস্ট 15 থেকে 20 কে ধরেই রাখা উচিত একদিনের প্রি ওয়েডিং শুটের জন্য। তারপরে যদি নাম্বার অফ ডেজ বাড়ে, যদি একদিনের জায়গায় 2 দিন 3 দিনের বিভিন্ন জায়গায় লোকেশন করে প্রি ওয়েডিং শুট করতে চায়, তো সেখানে দাঁড়িয়ে ওভারঅল চার্জেসটা একটু বাড়বে। গ্রেট। কতদিন আগে মোটামুটি বুকিং এক্সপেকটেশন হওয়া উচিত? মানে কারণ হঠাৎ করে তো ডেট পাওয়া এটসেট্রা তো সমস্যা হয়েই যায়। হ্যাঁ প্লাস আমার মনে হয় আউটডোর এর ক্ষেত্রে স্পেশালি এখন যে সময়টা কখনো বৃষ্টি, কখনো রোদ। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ইনডোরের ক্ষেত্রে এটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট, রাইট? ওয়েদার হ্যাঁ, ব্যাপারটা। রাইট রাইট। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে এটাকে তোমরা কি ইনডোর প্রেফার করছো এই সিজনে যারা প্রি ওয়েডিং শুট করবে? হুম হুম। কিভাবে সেটা প্ল্যান করো এন্ড কতদিন আগে মোটামুটি এক্সপেক্ট করো তোমাদেরকে যাতে রিচ করে? আমরা সাজেস্ট করি যে প্রি ওয়েডিং শুটটা বুক করতে গেলে অ্যাটলিস্ট 1-1.5 মাস আগে থেকে বুক করলে ভালো, যদি সেটা অফ সিজনের মধ্যে টাইমে হয়। বাট যদি পুজোর সময় হয়, বা যেটা সব বেশিরভাগ ক্লায়েন্টরা যেটা প্রেফার করে ওই সেপ্টেম্বর অক্টোবর ওই ফেজটা, তো ওই সময়টা হলে আমি সাজেস্ট করব যে অ্যাটলিস্ট মানে এই সময়টা থেকেই বুক করে নেওয়াটা বেটার। কারণ কি হয় যে সব ক্লায়েন্টেরই তো বিয়েটা ওই মোস্টলি ওয়েডিং সিজনই হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। তো সবাই প্রেফার করে যে ওই দুর্গাপুজোর সময়টা, ওই ওই মরশুমটা, ওই ফেজটা আর কি ওয়েডিং প্রি ওয়েডিং শুটটা করার। কারণ সেই সময়টায় দুর্গা ঠাকুরের প্রতিমা থাকে অনেক জায়গায়, তারপরে ডেকোরেশন হয় চারিদিকে। তো এই সব ক্ষেত্রে তখন মনে হয় যে একটু আহ মানে ওরকম এনভায়রনমেন্টে ওরকম সময় করলে ভালো হয়। আরেকটা কারণে ওই সময়টা সবাই প্রেফার করে, কারণ তখন গরমও থাকে না, শীতও পড়বে করে, বর্ষাটাও কমে আসে। তো সেই সময়টা একটা খুব কমফোর্টেবল ওয়েদার থাকে যে সময়টা প্রি ওয়েডিং শুট করা যায়। তো যার জন্য যদি সেই সময়টা কেউ প্রি ওয়েডিং শুট করতে ইচ্ছুক হয়, তাহলে আমি সাজেস্ট করব যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই সময়টার মধ্যে একটা স্লট বুক করে নেওয়া। কারণ ওই সময়টায় বুক না করলে তখন মুশকিল হয়ে যাবে, তখন পরপর প্রি ওয়েডিং শুটের মধ্যে তাদের শুটের সময় বার করাটা অসুবিধা হয়ে যাবে। রাইট। এবার একটু বিয়ের দিকে যাই। বিয়ে মানে তো আজকাল শুধু বিয়ে নয়, বিয়ের সাথে প্রচুর অকেশনস। হ্যাঁ, মানে প্রি ওয়েডিং থেকে শুরু করে পোস্ট ওয়েডিং সবকিছুই একটা বিশাল একটা আকার নিয়েছে, এবং স্পেশালি উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ বলিউড। আমার মনে হয় সঙ্গীত, মেহেন্দি, দ্য হোল কনসেপ্ট অফ বাঙালি ওয়েডিং is also now very inspired by what we see on television and films. হুম। সেক্ষেত্রে প্রচুর ক্লায়েন্ট নিশ্চয়ই তোমার সাথে কাজ করে, কিন্তু অভিনব কিছু রিকোয়েস্ট যেটা তোমার কাছে এসেছে এবং তুমি মনে রাখবে তোমার ক্যারিয়ারে, বিয়ের বুকিং এর সময় বা বিয়ের ছবি তোলার জন্য এমন কিছু আরজি যেটা ছবি মানে এক্সপিরিয়েন্স এন্ড দ্য মেমরি উইল রিমেইন উইথ ইউ ফর এভার, কি কিছু আছে সেরকম কিছু স্পেশাল? স্পেশাল অ্যাকচুয়ালি আমি এত বছর ধরে কাজ করছি, তো এরকম মোমেন্টস তো প্রচুর আছে। এবার এই মুহূর্তে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা মুশকিল যে কোন কোন মোমেন্ট গুলো সেগুলো আমি বলতে পারবো। বাট আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। যেমন কিছু ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে তারা আগে থেকেই বলে দেয় যে দাদা বিয়েতে কিন্তু আমি মেইন, আমার বর মেইন, আমাদেরকে বাদে আর কারোর ছবি অত প্রায়োরিটি দিতে হবে না, শুধু আমার বাবা মার ছবি একটু ভালো তুলে দেবে তাহলেই হবে, আর কারোর ছবি আমার অত প্রয়োজন নেই। আবার অনেক ক্লায়েন্ট বলে যে ঠিক আছে আমাদের ছবি কম হলেও চলবে, কিন্তু ফ্যামিলি বা রিলেটিভ যারা রয়েছে তাদের ছবি যেন সবার মোটামুটি থাকে। তো এইটা রিকোয়ারমেন্ট আলাদা আলাদা হয়। আবার অনেকের এরকম রিকোয়ারমেন্ট থাকে যে সেখানে হয়তো একটু ইউনিক কিছু করতে চায়। সেখানে বলবে যে দাদা আপনি আমার প্রি ওয়েডিংটা একটু অন্যরকম করবেন, একটু ইউনিক কিছু, যেখানে মানে আজকের মতন একটু যেতে নতুন কিছু দেখানো যেতে পারে। তো সেরকম ব্যাপার থাকে। তো এরকম আলাদা আলাদা সবার রিকোয়ারমেন্ট অন্য রকমের থাকে। এবার মজার ইনসিডেন্টস তো একেকটা এমন হয় যেখানে মানে ক্লায়েন্ট হয়তো মানে একটা সিঁদুর দানের সময় যেটা অনেক সবাই জানে, সিঁদুর দানের যে সিচুয়েশনটা যেটা হয়, যে যখন সিঁদুর দান হয় সেই সময়টা হয়তো পিছনে ব্রাইড এন্ড গ্রুমের পিছনে হয়তো কোনো রিলেটিভস তারা দাঁড়িয়ে আছে। তো তখন আমাকে আগের থেকে বলে দেয় যে দাদা সেই সময়টা কিন্তু পিছনে কোনো লোক রাখবেন না। অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয়, ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে বিয়ের সময় কিন্তু আমি কিছু বলতে পারবো না কাউকে, আপনি শুধু একটু সবাইকে পিছন দিয়ে সরিয়ে দেবেন। এবার আমাদেরকেই সেই দায়িত্বটা নিতে হয় যাতে কি আহ ক্লায়েন্টদের পিছনে যারা রয়েছেন তারা মানে পিছনে ফ্রেমের মধ্যে না আসেন। তো সেই জন্য অনেকের এই ব্যাপারটা থাকে। তো সবার মিক্সড ওপিনিয়ন থাকে, মিক্সড রিকোয়ারমেন্টস থাকে। তোমরা বিয়ের ভীষণ ইন্টারেস্টিং সব ভিডিওস করো। আমরা তোমার একটা ভিডিও একটু দেখবো এখন। নিখুঁত শুধু রাজকন্যা হয়, কিছুটা ভুল, একটু অগোছালো, জীবন কোনো রূপকথা তো নয়। সব মিলিয়ে যে তুমি
সেই আমার। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গরাগ, ভ্রমর হাসে ফুলের আসে শেষের পেতে নীল পরাগ। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গরাগ, ভ্রমর হাসে ফুলের আসে শেষের পেতে নীল পরাগ। তোমার চোখের আদিম নীলা তোমার চোখের আদিম নীলাম, দিলাম তোমায় রায় কমল। তোমার চোখের আদিম নীলাম, দিলাম তোমায় রায় কমল। উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা রাত মহল। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গরাগ, ভ্রমর হাসে ফুলের আসে শেষের পেতে নীল পরাগ। অ্যামেজিং। এত বছরের এক্সপেরিয়েন্স, অনেক মুহূর্ত তো ভেরি ভেরি স্পেশাল। এবং এই যে ব্যাপারটা আগে থেকেই বলে দেওয়া, এগুলো কিন্তু সত্যি মডার্ন ব্রাইড অ্যান্ড গ্রুমদের কাছ থেকে মানে এরকম স্পেসিফিক ইনস্ট্রাকশন পেলে আমার মনে হয় ফাইনাল কাজেও সুবিধা হয় যে এক্স্যাক্টলি তাদের স্কোপ অফ এক্সপেকটেশনটা কি। তো হ্যাঁ, হ্যাঁ, তোমাকে এক্স্যাক্টলি। প্রশ্ন যে এখন কি ট্রেন্ড, মানে তুমি যেহেতু অনেক বছর ধরে কাজ করছো, এখন হুম, কি হুম। ট্রেন্ড? এখন কি বাবা মারাই বেশি বেশি ডিসিশন দিচ্ছে, নাকি যাদের বিয়ে তারাও ইকুয়ালি ইনভলভ থাকে ইন প্ল্যানিং হোয়াট দে আর হুম, এক্সপেক্টিং? হুম, হুম। এখন সিচুয়েশন, বিকজ ওভার টাইম আই এম শিওর হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। কিছু বদলায়, এবং হুম, হুম, একদম, একদম। মিডিয়ার ইনফ্লুয়েন্সে the whole dimension of wedding has changed, which is good. হুম। সেক্ষেত্রে তোমার কি অভিজ্ঞতা, তুমি কি বল? মেক্সিমাম টাইমে আমি যেটা নোটিস করেছি যে আমাকে ব্রাইড এন্ড গ্রুম তারা নিজেরাই কন্ট্যাক্ট করে, তারা নিজেরাই আমাকে বুক করে, তারা নিজেরাই আমার থেকে আমার সাথে কথা বলে অ্যাডভান্স করে নেয় এন্ড অল দ্যাট। তো ক্লায়েন্টস এর বাবা-মার ভূমিকা এখন অনেকটাই কমে গেছে আমি বলব। মানে ইভেন অ্যারাউন্ড আমি বলব যে 80% অফ মাই ক্লায়েন্টস তারা নিজেরাই আমার সাথে ডিল করে, তারা নিজেরাই আমার সাথে আলোচনা করে, তারা নিজেরাই নিজেদের রিকোয়ারমেন্টস গুলো আমাকে বলে। কারণ ব্যাপারটা কি, তাদের চিন্তাধারা এখন আধুনিক, তাদের তারা এখনকার যে নতুন যেই কালচারটা, নতুন যেই মিমের কি বলবো, নতুন যে মিমস গুলো ইউজ হচ্ছে আরকি ভিডিওতে বা এইসব গুলো, বা একটা মজার যে ব্যাপারটা করতে হয় সেই জিনিসটা তারা বোঝে। সিনেম্যাটিক যে কনসেপ্টটা সেটা তাদের কাছে খুব ক্লিয়ার। তো তাদের বাবা-মা এই ব্যাপারটাতে একটু অর্থোডক্স মেন্টালিটি, তারা হয়তো সেরকম ভাবে জানে না ফটোগ্রাফিটা এক্স্যাক্টলি এখন কতটা বড় আকার ধারণ করেছে, কতটা ভাইটাল একটা ইভেন্টে বা একটা ওয়েডিং এ ফটোগ্রাফিটাকে বুক করা। তো অনেক সময় হয় কি যে ক্লায়েন্টসরা বলে যে আমার বাবা-মা এই ব্যাপারটা নিয়ে খুব একটা তো ইন্টারেস্ট নেই, আমাদেরই ইন্টারেস্ট আছে। তো আমরা চাই যে আমাদের বিয়ের অনুষ্ঠানটা একদম প্রপারলি ভাবে রেকর্ডেড হোক, প্রপারলি ভাবে স্টোরড হোক, যাতে কি সেইটাকে আমরা সারা জীবন ধরে একটা প্রপারলি দেখতে পারি। তো সেটার জন্য বেশিরভাগ ক্লায়েন্টসরাই এখন বলে যে রিচুয়ালস তো পরে হবে, আগে বিয়ের ছবিটা ভালো করে হোক। অ্যামেজিং। খুব ভালো লাগছে তোমার সাথে আজকে এই আড্ডা এবং আলোচনা। এবার একটু বিয়ের ফটোগ্রাফি ভিডিওগ্রাফির খরচার দিকে এগোই, কারণ হুম, পকেটের কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদের ওয়েডিং চেকলিস্ট, এবং চেকলিস্টে আমরা চেষ্টা করি ডেফিনেটলি। তাদের বাড়িতে অনুষ্ঠান মেবি এবছর বা নেক্সট ইয়ার তারা একটা প্ল্যানিং করতে পারে, এবং এখন আধুনিক হুম, হুম। নিয়মে তারা বাজেটিং করে। আর হ্যাঁ।
এই আধুনিক রিকোয়ারমেন্টে রিলস এর কতটা রিকোয়ারমেন্ট আছে, এবং এই যে স্পেশাল যে আমার 10টা রিল চাই, 5টা রিল চাই, এই চাই, মোটামুটি একটা প্যাকেজ অ্যাভারেজে তোমরা কি অফার করো অ্যাজ আ ওয়েডিং প্যাকেজ, এবং সেটার একটা মোটামুটি যদি আন্দাজ দাও খুব ভালো। ওয়েডিং ফটোগ্রাফি আজকাল সবাই সিঙ্গেল সাইড ইউজুয়ালি খুব একটা বুক করে না, তো সবাই বোথ সাইডটা কি প্রেফার করে, যাতে কি দুই বাড়ির ফটোগ্রাফার একজনই থাকবে, একজন ইন দ্য সেন্স একটা টিম থাকবে, তো সেই টিমই দুই বাড়িতে সেট অফ ফটোগ্রাফার্স এন্ড সিনেমাটোগ্রাফার্স পাঠায়, তো সেইভাবেই হয়। এইভাবে যদি করা হয় তো আমি বলবো যে মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়েডিং প্যাকেজেস 70,000 to 80,000 থেকে অ্যাটলিস্ট স্টার্ট হওয়া উচিত, আর সেরকমই হয় আমাদেরও। ওরকমই 75,000 থেকে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজেস শুরু, অ্যান্ড সেটা প্রিমিয়াম প্যাকেজেস যায় আপ টু 1,50,000। আর তাদের কিছু যদি নতুন অন্য রিকোয়ারমেন্টস থাকে, কোন যদি কাস্টমাইজ রিকোয়ারমেন্ট থাকে, তো সেই হিসাবে আমরা প্যাকেজেস প্রোভাইড করি। যেমন হয়তো কারো রিকোয়ারমেন্ট পার্টিকুলারলি কোনো একটা জিনিস নেই বা আছে, তো সেই হিসাবে আমরা প্যাকেজেসটাকে রিডিফাইন করি, নতুন করে কাস্টমাইজ করি। কারণ অনেকের ব্যাপার থাকে যে আমরা বিদায় বা বধূবরণ এটাকে প্রেফার করছি না বা চাইছি না, কারণ বিদায়তে খুব কান্নাকাটির ব্যাপার থাকে, তো সেই জন্য বিদায়টাকে লোকে অনেক সময় বলে যে না দাদা বিদায়টা তুলতে হবে না, আপনি শুধু ওয়েডিংটা রিসেপশনটা কভার করুন। সেই হিসাবে একরকম প্যাকেজ হবে। প্রি ওয়েডিং শুটটার অ্যাড হলে একরকম প্যাকেজ হবে, প্রি ওয়েডিং শুট না হলে একরকম প্যাকেজ হবে। তো এই জিনিসগুলো ম্যাটার করে। মোটামুটি আমি বলবো যে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজেস 70,000 to 75,000 থেকে আপ টু 1,50,000 থেকে মোটামুটি একটা ভালো বাজেট। আর রিলস এর কথায় যদি আমি আসি, তো রিলস এখন আজকালকার লোকজন সবাই মানে ফুল ভিডিও বা ট্রেলার তো সবাই পছন্দই করে, কিন্তু আজকাল বলে যে অনেক সময় আমার এরকম রিকোয়ারমেন্টস আছে যে ফুল ভিডিওটা অত মানে 40 মিনিট 45 মিনিটের একটা ভিডিও করতে হবে না, আমরা অতক্ষণ কেউ বসে দেখবো না, কারোর এত পেশেন্স নেই। সবাই এখন ব্যাপারটা কি, এখন সবাই ওই রিল স্ক্রোল করে করে সবার পেশেন্সটা এতটাই কমে গেছে, বা এতটাই মানে সবার যেন খুব একটা ছোট কন্টেন্ট কনজাম্পশন করার যে ব্যাপারটা এসছে, যার জন্য এখন সবাই ফুল ভিডিওটাকে, অনেক ক্লায়েন্টসরা বলে যে ফুল ভিডিও অত 40 মিনিট বা 45 মিনিটের করতে হবে না, সেগুলোকে ছোট ছোট রিল করে দাও, প্রত্যেকটা রিচুয়ালের ছোট ছোট ওই 30 সেকেন্ড 40 সেকেন্ডের রিল করে দাও, সেটাই আমাদের কাছে ভালো। তো সেই জিনিসটাই আমরা, যদি কারো যদি সেই রিকোয়ারমেন্টটা থাকে, তো সেটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করি। তো সেটা অনেকের যেমন ওয়েডিং এ 5টা রিল হয়তো প্রয়োজন, বা অনেকের হয়তো এরকম যে ওভারঅল ওয়েডিং থেকেই 2টো রিল করে দাও। আবার অনেকের ব্যাপার থাকে যে না, প্রত্যেকটা রিচুয়ালকে বা প্রত্যেকটা ইভেন্টকে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল রিল করে দিতে। যেমন হলদির একটা সিঙ্গেল রিল, বিয়ের সময় একটা সিঙ্গেল রিল, রিসেপশনে একটা সিঙ্গেল রিল, তো এরকমই আর কি, বা মেহেন্দির সময় একটা সিঙ্গেল রিল। তো এই জিনিসগুলো হিসাবে আর কি রিলস এর ব্যাপারটা এখন খুব উঠে এসেছে। অ্যামেজিং, অনেক কিছু জানছি তোমার কাছ থেকে, কারণ আমাদের যাদের বিয়ে বেশ অনেক বছর হয়ে গেছে, আমাদের ধারণা একটু কম, বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি নানা রকম ফটোগ্রাফি করো এবং ভেরি ইন্টারেস্টিং তোমার পোর্টফোলিও। অ্যাজ আই ক্যান Thank সি you. there are great moments যেটা তোমারও ক্যাপচার্ড, অ্যান্ড আই ক্যান সি ভেরি ভেরি মানে মজার ব্যাপার স্যাপার। সো এই যে অভিনব তোমার কাজকর্ম, এগুলো কি তুমি নিজেই করো? হ্যাঁ বলছি, অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে আমার হবিজ এর মধ্যে পড়ে। আর আমি গেম খেলি যখন আমি একটু রিল্যাক্স ফিল করতে চাই, যখন কন্টিনিউয়াস ওয়ার্কলোডটা এত বেড়ে যায়, তো সেই সময়টা মাঝে মধ্যে একটু রিল্যাক্সেশনের প্রয়োজন হয়, আর সেই সময়টা একটু গেম খেলি। তো গেমসেরই কিছু স্ক্রিনশটস ওগুলো, যেগুলো আমি বিভিন্ন মোমেন্টে হয়তো গেমটা যখন চলছে সেই সময়টায় আমি স্ক্রিনশটটা নিয়ে রাখি, কারণ আফটার অল আমি ফটোগ্রাফার, তো ওই আমার স্ক্রিনশটটা ওই একটা ফটোগ্রাফি হিসেবেই ফিল হয়। তো সেটাকে আমি একটা মনে করি যে ওটা একটা ওই মোমেন্টটা, ওই গেমটা, ওই পার্টিকুলার মোমেন্টটাকে একটা মেমোরি হিসাবে স্টোর যদি করা যায়, তো সেই জন্য এই স্ক্রিনশট গুলো নেওয়া হয়। অ্যামেজিং, তুমি খুব মজার একজন মানুষ, আমার তাই খুব ভালো লাগছে তোমার সাথে আজকের এই আলাপ। এবার একটু প্রশ্ন করি সকলকে, কারণ আমাদের অনুষ্ঠানের নিয়ম হচ্ছে যে মন প্রাণ কান জান দিয়ে শুনতে হয়, তাই তোমার কথা থেকেই থাকছে একটা প্রশ্ন ফর এভরিবডি ওয়াচিং। হ্যাশট্যাগ ডিডি দ্যাটস দুলন ডায়েরিজ, হ্যাশট্যাগ অমিত পল। সো এই দুটো হ্যাশট্যাগ কম্পালসারি। প্রশ্ন হচ্ছে, অমিত বলে দিয়েছে অলরেডি যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়েডিং প্যাকেজ ফটোগ্রাফির জন্য কত টাকা হওয়া উচিত, ওয়েডিং কিন্তু প্রি ওয়েডিং নয়। সেই উত্তরটা কি হবে? হ্যাশট্যাগ ডিডি হ্যাশট্যাগ এপি ফর অমিত পল। আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, যাতে আমরা তোমাদেরকে প্রাইজ দিতে পারি। নেক্সট উইকে ডিক্লেয়ার করব কারা পাচ্ছে প্রাইজ। নাও মুভিং অন, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে বিয়ে বাড়িতে এখন ফটোগ্রাফি টিম থাকলেও হাতে ক্যামেরা মানে সবাই ফটোগ্রাফার, তো এই যে একটা হিরিক চলে, স্পেশালি বিয়ের স্পেশাল মুহূর্তগুলোকে ক্যাপচার করার সময় আমি দেখি ফটোগ্রাফারদের খুব একটা চ্যালেঞ্জ চলে, কারণ বাড়ির লোকরাও ক্যামেরা বের করেছে, কেউ লাইভ চালিয়ে দিয়েছে, মানে নানা কিছু হতে থাকে। সেক্ষেত্রে
এর কি আর্জি থাকবে যারা তোমাদেরকে বুক করছে বা করবে, যে কি কি ছোট ছোট জিনিস একটু মাথায় রাখলে তোমাদের কাজটা আরো বেটার হবে, ফাইনালি প্রোডাক্টটা ক্লায়েন্ট হুম আরো হুম বেটার। সো আজকে আমাদের এই অনুষ্ঠানে তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা একটু শেয়ার। Sure. আমি এই জিনিসটা সব ক্লায়েন্টসদেরকেই বলি, যে তোমরা নিজেরা ওয়েডিংটাকে এনজয় করো, তোমার রিলেটিভসদেরকে বলো ওয়েডিংটা এনজয় করতে, মাঝে মধ্যে অবশ্যই ফোন বার করে একটু তারা ছবি তুলবেই, তাদের কিচ্ছু করার নেই, সেটা কেউ আটকাতে পারবে না, এখন সবাই নিজের ফোনেই ছবি তোলে। বাট আমি সাজেস্ট করবো যে যেহেতু আপনারা আমাদেরকে বুক করেছেন আপনাদের ওয়েডিংটাকে ক্যাপচার করার জন্য, তো লেট আস ডু দ্য ওয়ার্ক, আপনারা এনজয় করুন না ইভেন্টটাকে। তো সেটাকে আমি সাজেস্ট করি। এবার অনেক সময় কি হয় যে ফ্যামিলি বা এরকম সবাই ওই ফোনটা বাড়িয়ে দেয় মানে মেইন মানে ইম্পর্টেন্ট রিচুয়াল গুলোর সময় বা ইম্পর্টেন্ট মোমেন্ট গুলোর সময় ফোনটা বাড়িয়ে দিয়ে সেটাতেই ছবি তুলতে থাকে। তো সেই জিনিসটাকে আমরা খুব মানে অসুবিধা হয় আমাদের, কারণ সেই সময়টায় আমরা যখন ছবি তুলছি সেই সময়টায় হঠাৎ করে মানে একটা খুব প্রেশিয়াস মোমেন্ট, হয়তো একটা খুব ইম্পর্টেন্ট সিঁদুরদান চলছে বা সেই সময়টা হঠাৎ করে কেউ একজন ফোনটা হাত বার করে আগিয়ে দিল, তো আমাদের ক্যামেরার সামনে, তো এই সিঁদুরদানটা তো উঠলো না, তার হাত উঠলো, তো এই সমস্যাগুলো হয়। মালা বদলের সময় এই প্রবলেমস গুলো খুব ফেস করি আমরা। তো এই জিনিসগুলো আমাদের তো হতেই থাকে। আমরা সবসময় ক্লায়েন্টদেরকে বলি যে আপনারা ফোনটা পকেটে ঢোকান, আপনারা নিজেরা মানে ইভেন্টটাকে এনজয় করুন, এই ছবিগুলো আপনারা আমার থেকে পেয়ে যাবেন, হাই কোয়ালিটিতে পেয়ে যাবেন। তো সেই জন্য কেন আপনারা ফোনে ছবি তুলছেন বা সেই সময়টাকে মানে ছবি তুলে সময়টা ওয়েস্ট করছেন, বরঞ্চ সেই সময়টাকে এনজয় করুন, সেই সময়টাকে আপনাদের ক্লোজ রিলেটিভদের সাথে মজা করুন। তো এই ব্যাপারটা আজকাল এই সবাই মানে ফ্যামিলির যে গ্রুপ ছবিটা যেটা আমাদের মানে ওয়েডিং এ তুলতে হয়, সেইগুলো তোলার আগে তারা নিজেরাই সেলফি তুলে চলে যায়। তো এবার আমরা বলি যে দাদা দাঁড়ান, আপনাদের শুধু ফোনে ছবি তুলেছেন, সেলফি তুলেছেন, আপনাদের ক্যামেরাতে তো ছবি লাগবে, এখানে অ্যালবামে তো আমাকে সেই ছবিটাই দিতে হবে, অ্যালবামে তো আমি আপনাদের সেলফি গুলো পোস্ট দেবো না। তো সেখানে এই একটা ব্যাপার হয়ে যায়। তো আমি আমার সব ক্লায়েন্টসদেরকেই আপকামিং ক্লায়েন্টসদেরকে বলবো যে আপনারা আর আপনাদের রিলেটিভসরা আপনারা বিয়েটাকে এনজয় করুন, আপনারা বিয়েটাকে এই রিচুয়ালস গুলোকে এগুলোকে মজা করুন, জাস্ট মন খুলে এনজয় করুন। কারণ আপনারা মন খুলে এনজয় করলেই আউটপুট অ্যাকচুয়াল প্রোডাক্টটা আপনাদের ভালো আসবে। সেখানে যদি ওই আপনারা মাঝখানে চলে আসেন বা আপনাদের মানে মাঝখানে চলে আসেন কি মানে ফোন নিয়ে ক্যামেরা নিয়ে মানে বা আপনাদের নিজস্ব যদি কোনো ক্যামেরা থাকে সেটা দিয়ে আপনারা ছবি তুলতে শুরু করে দেন, সেখানে কি হয় আমাদের যারা অ্যাকচুয়াল প্রফেশনালসরা রয়েছে তাদের একটু অসুবিধা হয়ে যায়। তো আমি সাজেস্ট করব যে আপনারা বিয়েটাকে এনজয় করুন, রিচুয়ালটাকে এনজয় করুন, মজা করুন, মন খুলে মজা করুন। আর আমরা সেই জিনিসটা ক্যাপচার করে আপনাদেরকে যখন দিয়ে দেবো তখন আপনারা রিয়ালাইজ করবেন যে এত সুন্দর মোমেন্টস বা এত সুন্দর মেমোরিজ গুলো আপনাদের ক্যাপচার হয়েছে। গ্রেট। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরো যারা ফটোগ্রাফি নিয়ে প্যাশনেট কিন্তু প্রফেশনালি যেতে পারছে না, কারো সাহস নেই, হ্যাঁ, মোটামুটি একটা প্রফেশনাল সেটআপ যেটা তুমি ওভার আ পিরিয়ড অফ টাইম তৈরি করেছো, যদি একদম বিগিনার যাদের অনেক অল্প বয়স কিন্তু খুব শখ ফটোগ্রাফি করো, ওয়েডিং ফটোগ্রাফার হোক বা ফ্যাশন ফটোগ্রাফার হোক, তাদের জন্য তোমার কি অ্যাডভাইস হবে? মিনিমাম কত টাকার দিয়ে একটা ক্যামেরা ইনভেস্ট করা উচিত? কারণ ওই সস্তায় ৩ অবস্থা হয়। সো মিনিমাম কত টাকার বাজেট হওয়া উচিত? এবং তোমার মোটামুটি এই যে সেটআপটা তুমি তৈরি করেছো সেটারও একটা ইনভেস্টমেন্ট আইডিয়া দাও, যাতে লোকজনরা বোঝে যে এরকম মেকআপ কেন এত দাম নিচ্ছে মেকআপ আর্টিস্টরা, বিকজ ইচ প্রোডাক্ট ইজ লাইক ৫,০০০ ৬,০০০ টাকা দাম এক একটা প্রোডাক্ট। সিমিলারলি ফটোগ্রাফি টিম শুধু তোমার নয়, তোমার মোটামুটি কতজন টিম মেম্বার্স থাকে, এভরিবডি গেট পেড, তার সাথে তোমাদের কটা ক্যামেরা, কটা লাইট, কিরকম একটা ইনভলভমেন্ট বেসিক মাথায় নিয়ে একদম বিগিনার যারা তারা শুরু করবে বা করা উচিত। কারণ হঠাৎ করে তো কোনো কিছু হয় না, তোমার মতো একজন এক্সপেরিয়েন্স উড লাভ টু টেক সাম টিপস ফ্রম ইউ ফর দ্য বিগিনার্স। আমি বিগিনার্সদেরকে সাজেস্ট করব যে তোমরা প্রথমে একটা ক্রপ ফ্রেম ক্যামেরা কেনো, একটা যদি এখন যেহেতু মিররলেস এর যুগ, তো আমি বলবো না যে ডিএসএলআর কেনো, কারণ ডিএসএলআরটা এখন অলমোস্ট অবসোলিট হয়ে গেছে, আগে এসএলআর অবসোলিট হয়েছে, তারপর ডিএসএলআর অবসোলিট হয়ে গেছে, তো এখন মিররলেস ক্যামেরা এসেছে, যখন তোমরা মিররলেস ক্যামেরাই কেনো, বাট ফটোগ্রাফিটাকে আগে জানো, ফটোগ্রাফির যে অ্যাকচুয়াল এসেন্সটা সেটাকে আগে বোঝো। দরকার হলে যদি ক্যামেরা না কিনতে হয় না কিনো, আগে ফোন দিয়ে প্র্যাকটিস করো, ফোন দিয়ে নর্মাল ছবি তুলে প্র্যাকটিস করো, ফ্রেমিংটাকে শেখো, ফ্রেমিংটা বোঝো, তারপর আস্তে আস্তে একটা ক্রপ ফ্রেম ক্যামেরা কেনো, প্রথমেই ফুল ফ্রেম ক্যামেরা যেতে হবে না, ক্রপ ফ্রেম ক্যামেরা কেনো, একটা মিররলেস ক্যামেরাই কেনো দরকার হলে, সেটাতে ফ্রেমিং প্র্যাকটিস করো, এক্সপোজারটা জানো, এক্সপোজারে এই ব্যাপারগুলো জেনে তারপরে ক্যামেরাতে স্লোলি ইনভেস্ট করো। যেমন আমি বলবো যে একটা যদি ক্রপ ফ্রেম ক্যামেরা কেনো, তো যে কোনো সেটা নিকন হতে পারে, সোনি হতে পারে, ক্যানন হতে পারে, যেটাই কেনো, সাথে একটা জুম লেন্স নিলে সেই জুম লেন্সটা যদি ফিক্সড অ্যাপারচার হয়, যেমন f4 বা f2.8 ফিক্সড অ্যাপারচার হয়, যাতে কি জুম ইন বা জুম আউট করলে অ্যাপারচারটা চেঞ্জ হবে না,
সেটা হতে পারলে আরো ভালো। আর একটা প্রাইম লেন্স অ্যারাউন্ড 35 mm বা 50 mm যেই মানে লেন্সটা তোমার প্রেফারেবল, যেই ফোকাল লেন্থটা সেটা কেনো। এই দুটো লেন্স নিয়ে অন্তত শুরু করো আগে। তারপর আস্তে আস্তে আর একটা ফ্ল্যাশ, অবশ্যই একটা, যদি আর ফ্ল্যাশ খুব প্রয়োজন হবে ফটোগ্রাফির ক্ষেত্রে, তো একটা ফ্ল্যাশ, একটা ক্যামেরা, একটা জুম লেন্স আর একটা প্রাইম লেন্স, এইটুকু আমি সাজেস্ট করবো যে তোমরা প্রথমেই শুরু করো এইগুলো দিয়ে। তারপর আস্তে আস্তে তোমরা তোমাদের ইকুইপমেন্টস বাড়াও। আহ একটা ফ্ল্যাশের একটা অক্টা বক্স কেনো। তারপরে যদি ভিডিও করতে চাও কেউ, তোমরা আস্তে আস্তে গিম্বল কেনো একটা। তারপরে আরো বিভিন্ন রকম লাইটিং সেট আপ কেনো। তো এই জিনিসগুলো আস্তে আস্তে কিনতে কিনতে এই জিনিসটা আর কি এগোতে পারবে তোমরা। আর অবশ্যই আমি সবসময় একটা কথা বলবো যে ইকুইপমেন্ট, মানে শুধু কিন্তু ইকুইপমেন্টেই ফোকাস করলে হবে না, যে আমি একটার পর একটা লেন্স কিনেছি, একটার পর একটা লেন্স কিনেছি। এই জিনিসটা অনেক ফটোগ্রাফারদেরই হয় যারা নতুন ফটোগ্রাফি শুরু করেছে, আর তাদের হয়তো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার জন্য অনেকটা আছে। তো তখন তারা কি করে যে একটা লেন্স পেলো আর কিনে নিল, আবার একটা লেন্সের খোঁজ পেলো ওটাও কিনে নিল। এইভাবে না করে আমি সাজেস্ট করব যে প্রথমে তোমরা আগে আস্তে আস্তে করে ফটোগ্রাফিটা কে শেখো, ফটোগ্রাফির বেসিক এসেন্সটা জানো, মেইন লেন্স গুলোকে দিয়ে প্র্যাকটিস করো। আস্তে আস্তে তারপরে যখন তোমরা দেখবে যে আরো বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছ, তখন তোমরা আস্তে আস্তে আরো হাই এন্ড জিনিসগুলোর দিকে মানে ইনভেস্ট করো। আর আমার এই মুহূর্তে প্রেজেন্ট গিয়ার্স আছে আমার, বেশ কিছুই হয়ে গেছে ওভার দ্য কোর্স অফ টাইম। কারণ আমি একটু অন্যরকম ভিনটেজ লেন্স একসময় কালেক্ট করতাম, সেই সময়টা কিছু ইউজ করতাম, কারণ সেখানে একটা ইউনিক এফেক্ট পাওয়া যেত। বাট আমি মোটামুটি ফার্স্ট কয়েক বছর তো আমি ওই বেসিক আমার কিট দিয়েই কাজ করেছি। তারপর স্লোলি এখন এই মুহূর্তে আমার দুটো ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা আছে। তারপরে সাথে 13টা লেন্স আছে। লাইটস আমার কাছে অনেকগুলোই আছে। কন্টিনিউয়াস লাইট আছে, ফ্ল্যাশ লাইটস আছে, স্ট্রোবস আছে, যেগুলো আমি আমার স্টুডিওতে ইউজ করি। তো এরকম প্রচুর লাইটস আমার কাছে এই মুহূর্তে হয়ে গেছে, ছোট লাইটস, বড় লাইটস। কারণ একটা জিনিস আমি ফটোগ্রাফারদেরকে বলবো যে ইকুইপমেন্ট তো ম্যাটার করে, একদিক দিয়ে স্কিলসও ম্যাটার করে, বাট হোয়াট ম্যাটার্স মোস্ট অফ দেম অল ইজ, আমি মনে করি যে লাইট সেন্সটা জানা খুব দরকার। আর লাইটসটাকে প্রপারলি ইউটিলাইজ যদি করতে পারে কেউ, তখন খুব সুন্দর ক্রিয়েটিভ ওয়ার্ক বেরোয়। কারণ লাইট দিয়ে অনেক রকম খেলা করা যায়, অনেক রকম ক্রিয়েটিভ জিনিস করা যায়, যে জিনিসগুলো দিয়ে একটা ছবির সেই লুকটাই চেঞ্জ হয়ে যায় একদম। মানে একটা নর্মাল জায়গা, সেটাকে লাইটটাকে প্রপারলি যদি কেউ ইউজ করতে পারে, তখন খুব ইন্টারেস্টিং একটা আউটপুট আসে। আর সেই আউটপুটটা দেখে তখন ক্লায়েন্ট নিজেরাই বলবে যে ওয়াও, অসাধারণ হয়েছে। মানে ইভেন আমার সাথে এরকম হয় যে আমি একটা খুব ক্রিয়েটিভ লাইট একটা সেট আপ করলাম, আর তখন একটা ছবি তুললাম, তোলার পরে ক্লায়েন্ট নিজেই পিছনে ঘুরে তাকা হবে যে এখানে আমি এই ছবিটা তুলেছি। তারা নিজেরাই বুঝতে পারে না যে এখানে এরকম ছবি হওয়া সম্ভব। তো এই জিনিসগুলোর জন্য স্টাডি করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, লাইট নিয়ে খেলতে হবে, প্র্যাকটিস করতে থাকতে হবে কন্টিনিউয়াস, তাহলে গিয়ে সেই জায়গাতে যেতে পারবে। আর আমার টোটাল ইকুইপমেন্ট কস্ট আমি রিসেন্ট তো ক্যালকুলেট করিনি, বাট অ্যারাউন্ড হবে মোটামুটি 9-10 lakhs আই থিঙ্ক হবে, আই গেস। তার মানে এটা তো বোঝাই যাচ্ছে যে কোনো প্রফেশনে বড় হতে গেলে ইনভেস্টমেন্টটা কিন্তু দরকার, একটা শেখার ইনভেস্টমেন্ট আর একটা ইকুইপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট। এবার ধরো যারা একটু লজ্জা পায়, মানে ক্যামেরার সামনে তো সবাই খুব সচ্ছল নয়, অনেকেই আছে যারা ক্যামেরা শাই ব্রাইড বা গ্রুম, তাদেরকে মোটিভেট কিভাবে করো? হোয়াট হ্যাজ বিন ইয়োর মান্ত্রা ফর মোটিভেটিং ক্যামেরা শাই কাপলস, অর ইদার অর, ব্রাইড হয়তো খুব শাই বা গ্রুম শাই, সেটা কিভাবে তুমি ওভারকাম করো? তুমি কি বলো, কি মান্ত্রা দাও? আমি মোস্টলি যেটা দেখেছি যে ব্রাইডসদের থেকে গ্রুমরাই বেশি শাই হয়। মোস্ট অফ দ্য কেসেস আমার তাই আমার চোখে পড়েছে। ব্রাইডরা খুব ক্যামেরা ফ্রেন্ডলি হয়, তারা পোজ দেওয়ার জন্য অলওয়েজ রেডি, খুব ভালো পোজ দেয় তারা। তো কিছু মডেল, মানে ব্রাইড তো ইভেন মডেলের মতন আর কি পোজ দিতে পারে তারা, মানে অলরেডি একটা হোমওয়ার্ক করে রাখে যে কি কি, ইভেন পুরো মানে ছবি তাদের ফোনে একদম পুরো নিয়ে রাখে, ডাউনলোড করে রাখে বিয়ের আগে থেকে, যাতে কি এই ছবিগুলোকে দিয়ে দিয়ে পোজ করবে। তো তারা তো করে নেয়। গ্রুম একটু শাই হয়, তখন তাদেরকে আমাদেরকে পোজিংটা করিয়ে দিতে হয়। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে আমি আমার ফোনে কিছু ছবি রাখি, কিছু আমার নিজেরই তোলা ছবি, কিছু অন্য জায়গা থেকে আমি পিন্টারেস্ট থেকে বা অন্য কোথা থেকে সেই ছবিগুলো আমি আমার কাছে রাখি। সেই ছবিগুলোকে আমি দেখিয়ে ক্লায়েন্টদেরকে দেখেছি এরকম পোজ আপনাদেরকে করতে হবে, বা আমি তাদেরকে এই পোজটা করিয়ে দিই যে এরকম হাতে এখানে রাখতে হবে, বা এইভাবে আপনারা দাঁড়াবেন, এই দিকে তাকাবেন। এইটুকু করে অন্তত ট্রেডিশনাল পোজেস গুলো আমরা করিনি। আর তারপরে আমরা যেটা, যদি আমি মনে করি যে ক্লায়েন্ট পোজ দিতে পারছে না বা পোজ দিতে ইচ্ছুক নয়,
তখন আমি তাদেরকে ক্যান্ডিড ছবিটা নেওয়া প্রেফার করি। আমি বলি যে তোমরা নিজেদের মধ্যে জাস্ট কথা বলো, গল্প করো, তোমরা নিজেদের মধ্যে ইন্টারেক্ট করো। তো সেই সময়টায় তারা বুঝতে পারে না কি কথা বলবে। আমি বলি যে তোমরা জিজ্ঞেস করো যে এখন কি খাবে, বা কি খেলে, কালকে কি খেলে, এখন কি খেলে, এই যে নর্মাল জাস্ট হোয়াট এভার, মানে বা কি কোনো মজার আজকে কিছু হলো সেটাই তোমরা গল্প করো। তো এরকমই কিছু একটা আমি ওদেরকে টপিক ধরিয়ে দিই, সেটা নিয়ে ওরা গল্প করতে থাকে আর সেটা নিয়ে ওরা হাসাহাসি শুরু করে দেয়। আর সেই সময়টা আমি ছবিগুলো নিজের মতন করে তুলে নিই। তো সেইভাবে করে আমি তাদের থেকে ছবির মানে জন্য পোজ বার করিয়ে নিই। গ্রেট। এবার কোন একটা জিনিস যারা বিয়ে করবে, যে সব ফ্যামিলিতে বিয়ের ডেট মোটামুটি ফিক্স বা বছর ফিক্সড, ওয়েডিং ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার চুজ করার আগে, কারণ এখন যা হয়েছে যে প্রচুর অপশনস। আগে ছিল পাড়ার দোকানে গিয়ে বলে দিলে ভাই আমাদের বাড়িতে বিয়ে আছে চলুন। এখন হ্যাঁ। থিংস আর ডিফারেন্ট, তাই না? আর স্পেশালি যারা ধরো এনআরবি, নন রেসিডেন্ট বেঙ্গলি, তারাও বাইরে বসে অনেক ডিসিশন নিয়ে তারা হয়তো কলকাতায় বিয়ে করছে বা ইন্ডিয়াতে বিয়ে করতে হুম। আসছে। ওয়েডিং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি চুজ করার আগে ফ্যামিলিদের মোটামুটি কি দেখে নেওয়া উচিত, কি জেনে নেওয়া উচিত, এবং হুম। পয়সা করার ক্ষেত্রে অ্যাডভান্স কতটা পার্সেন্ট তোমরা এক্সপেক্ট করো, এবং ফুল এন্ড ফাইনাল পেমেন্টটাও কিরকম স্ট্রাকচারে তোমরা চাও বা এক্সপেক্ট করো পাবে? হুম। আমরা প্রথমে যেটা বলি যে একটা যদি ওয়েডিং এর জন্য বুক করতে হয় সেখানে অ্যাডভান্স অ্যামাউন্টটা প্রথমে 10,000 একটা বুকিং অ্যামাউন্ট নিই। তারপরে বিয়ের থেকে ২ মাস আগে আমরা মোটামুটি 70% মতন অ্যাডভান্স অ্যামাউন্ট নিই। আর তারপরে আমরা টুকরো, টুকরো করে দিই পেমেন্ট স্ট্রাকচারটা, সো দ্যাট তাদের ক্লায়েন্টদের ক্ষেত্রে সুবিধা হয় যে একটা এই সার্টেন অ্যামাউন্ট ছবি পাওয়ার পরে, এই সার্টেন অ্যামাউন্ট ভিডিও পাওয়ার পরে, আর এইটা অ্যালবামের সময়। তো এইভাবে করে আমরা পেমেন্ট স্ট্রাকচারটা ডিভাইড করে দিই। হ্যাঁ, আজকালকার দিনে এই ব্যাপারটা একটা খুব হয়েছে, কারণ চারিদিকে প্রচুর ওয়েডিং ফটোগ্রাফার্স আর নতুন, নতুন পেজেস তৈরি হচ্ছে। ফটোগ্রাফিটাকে প্রচুর লোকে প্রফেশন হিসেবে নিয়ে নিচ্ছে। আবার অনেকে সেটাকে প্রফেশন হিসেবে না করলেও ইভেন কিছু স্ক্যামস ও হচ্ছে। আমার চেনা জানা অনেক এরকম ক্লায়েন্টস এরকম সিচুয়েশন এ পড়েছিল। আর তারপর আমাকে তারা কনট্যাক্ট করে বলে যে এরকম প্রবলেম হয়ে গেছে। তো তখন তো কিছু করার নেই। অফ কোর্স তাদের প্রবলেমে পড়ে গেছে। তো আমি সাজেস্ট করব যে কোনো ওয়েডিং ফটোগ্রাফি টিমকে বুক করার আগে তাদের দেখতে হবে তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের কিরকম ছবি আছে, কিরকম স্যাম্পলস আছে, তাদের কিরকম কাজ। আর তাদের রিভিউজ যদি ফেসবুকে দেখতে হয় তো ফেসবুকে রিভিউ একটা সেগমেন্ট থাকে পেজে। তো সেখানে দেখতে হবে যে সেখানে কিরকম রিভিউজ দিচ্ছে ক্লায়েন্টসরা। সেখানে যদি নেগেটিভ কিরকম, কি পজিটিভ কিরকম আছে, কত ফ্রিকোয়েন্ট তারা ফাইল ডেলিভারি করছে, এইগুলো জেনে নেওয়া উচিত। যে এবার অনেক সময় অনেক ফটোগ্রাফি টিম হয়তো একটা খুব বলে দেবে যে হ্যাঁ আমি বিয়ের দিনই দিয়ে দেবো বা বিয়ের পরের দিনই দিয়ে দেবো। সেটা কতটা জেনুইন সেটা একটু প্রপারলি জেনে নেওয়া দরকার। দরকার হলে প্রপারলি একটা কন্ট্রাক্ট করে নেওয়া দরকার। এই জিনিসগুলো করে নেওয়া উচিত। আর যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে তাদের প্রোফাইল গুলো দেখা। যেই টিমকে বুক করা হচ্ছে তাদের প্রোফাইল। তাদের প্রোফাইলে কেমন কোয়ালিটির ছবি রয়েছে, কেমন আ ব্যাপারগুলো রয়েছে যে তারা ঠিকঠাক করে বলছে কিনা। আরেকটা জিনিস আমি সাজেস্ট করব যে আ অনেক সময় কি হয় যে অনেক ফটোগ্রাফি টিম ক্লায়েন্টস টাকে ক্যাপচার করার জন্য অতিরিক্ত কম বাজেট বলে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে অনেক টিম আছে যারা হয়তো বোথ সাইড এর প্যাকেজ তারা ক্লেম করে যে আমি 30 to 40,000 এর মধ্যে আমি প্রোভাইড করব। আ আর সেখানে আমি অনেক হাই এন্ড আমি আউটপুট দিচ্ছি বা অনেক মানে হাই এন্ড ইকুইপমেন্ট ইউস করছি। হ্যাঁ? বা অনেক কিছু জিনিস প্রোভাইড করছি ডেলিভারেবলস এর মধ্যে। তো সেইগুলো একটু বুঝে নেওয়া উচিত। কারণ আ ইউজুয়ালি অনেক কিছু যদি ডেলিভারেবলস দেয়, অনেক কিছু যদি আ ভালো ইকুইপমেন্টস ইউস করে কেউ কোন টিম, সেটা এত কম বাজেটে কোনভাবেই পসিবল না বোথ সাইড এট লিস্ট। তো সেই জিনিসগুলো দেখে নেওয়া উচিত। সেগুলো বুঝে নেওয়া উচিত। কারণ প্রত্যেকটা এই জিনিসটা আমরা খুব দেখতে পাই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে অনেক ফটোগ্রাফি টিমকে বুক করেছে। সেখানে হয়তো ২০-৩০ হাজারে বা ৪০ হাজারে হয়তো বোথ সাইড বুক করেছে অনেকের রিকোয়ারমেন্টস নিয়ে। কিন্তু তখন সেটা তারা শেষ পর্যন্ত কোনো আউটপুট, কোনো ডেলিভারেবলস পায়নি। কোনো অ্যালবাম পায়নি বা ভিডিও পায়নি। আম ইভেন ফটোগ্রাফার ফোন তোলে না, কোন রকম রেসপন্ড করে না। তো সেই দিক থেকে খুব আ বুঝে চলা উচিত। কারণ কি হয় আ সেই ফটোগ্রাফি টিম গুলো হয়তো তারা স্ক্যাম করার জন্যই এই কাজগুলো ধরে। তারা কি করে যে ওই ক্লায়েন্টের থেকে অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে বলবে যে হ্যাঁ, ২ রকম ভাবে হয় স্ক্যাম। একটা হয় হচ্ছে ফটোগ্রাফির জন্য পেমেন্টটা নিয়ে নেয়। নেয়ার পরে হয়তো আ মানে টিমই পাঠালো না। তারা জাস্ট ওই অ্যাডভান্সটা পেয়েই ব্যাস হাওয়া বা চলে গেল। বা মানে কোন রকম রেসপন্ড করছে না, কিছুই করল না। বা আরেক রকমের স্ক্যাম হয় সেটা হচ্ছে হয়তো বুক করলো, তারা আসলোও কাজে।
কাজটা করলো কিন্তু তারপর আর ফাইলটা ডেলিভার করলো না, বা সেটা অনেক ক্ষেত্রে হয়। সেটা হয়তো তারা ডিলে করছে, বা তারা এরকম মানে জাস্ট করতে হবে সেগুলো এভয়েড করে যাচ্ছে। বা হয়তো সেই ফাইলগুলো তারা হারিয়ে ফেলেছে, বা তার ফাইলটাই কোয়ালিটি ভালো হয়নি যার জন্য সেগুলোকে আর মানে এডিট করার সেই চেষ্টাটাও করছে না। তো এই ব্যাপারগুলো অনেক কিছু হয়। যার ফলে এটা দেখে নিতে হবে যে তারা কিরকম বাজেট প্রোভাইড করছে। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা সার্টেন বাজেট থাকে। যেমন বিরিয়ানি ৳৩০ কিরকম হতে পারে সবাই জানে। তো সেরকম ভাবেই বুঝে নিতে হবে যে যদি খুব হাই এন্ড প্যাকেজ সেটা যদি আ আ ২০-৩০ হাজারে বা এরকম অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট এ কেউ যদি ক্লেম করে যে সে প্রোভাইড করবে, তো সেখানে কি প্রোভাইড করবে সেটা বুঝে দিতে হবে। মানে বিয়েটাতে সস্তার ৩ অবস্থা না করলেই বেটার, তাই না? একদমই তাই। কারণ ওইটা একদম মানে জীবনে একবারই হয়, আর সেইটাকে যদি কেউ মিস করে যায় সেই সময়টা যদি কম টাকা খোঁজে, যদি অন্য কোনো ফটোগ্রাফি টিমকে বুক করে নেয় যে হয়তো তারা কোয়ালিটি প্রোভাইড করতে পারছে না। তো সেখানে দাঁড়িয়ে তখন ওই মোমেন্টটাই তো পুরো নষ্ট হয়ে যায়। সেটা তো আর নতুন করে আবার বিয়ে করবে না তারা। তো এইজন্য আমি সাজেস্ট করব যে অন্তত ফটোগ্রাফির ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখা উচিত সবার। রাইট। আমাদের তো ভীষণ ভালো লাগলো অমিত তোমার সাথে আজকে এই আলাপ এবং আড্ডা পার্টিসিপেট করে। তোমার কেমন লাগলো আমাদের দুলহান ডায়েরিজ এর এই চ্যাপ্টার লিখে বল? সেম হিয়ার, আমার খুব ভালো লাগলো। খুব ইন্টারেস্টিং লাগলো এই আলোচনা নিয়ে আপনার সাথে কথা বলতে। আর সবাই যারা বিগিনার ফটোগ্রাফার্স আছে তাদেরকে আমার ভিউজ দিতে, টিপস দিতে। আর আমার খুব ভালো লাগলো আজকের এই ইভেন্টে আমার আসতে। আমাদেরও দারুণ লেগেছে। আর তোমার আমি আরো কিছু খুব ইন্টারেস্টিং ছবি দেখছি। তুমি তো একজন খাদ্য রসিক মানুষ এবং এটা কি তোমার নিজের কালেকশন? ইয়েস, এটা আমার নিজের কালেকশন। আমি আ অ্যানিমে খুব ফ্যান। আর পার্টিকুলারলি 'ড্রাগন বল জি'। ইভেন আমি মার্ভেল, ডিসি এইসব সুপার হিরো মুভিজ তো সবসময়ই দেখি। বাট 'ড্রাগন বল জি' যেই অ্যানিমের আপনি ফিগারস গুলো দেখলেন সেইগুলোর সাথে আমার একটা খুব পুরনো সম্পর্ক। ছোটবেলায় একটা স্মৃতি জড়িয়ে আছে। তো যার জন্য এই একটা কালেকশন আমার ঘরে করে রেখেছি। অ্যামেজিং, অ্যামেজিং। এবং তোমার ছবি তোলার আরো একটা পার্ট আমার তো দেখেই যেটা খিদে পেয়ে গেছে। মানে এরম ছবি মানে খিদে পেলে এরকম ছবি দেখলেও পেট ভরে যাবে। You know, so you are a brilliant photographer এবং তোমার কাজ দেখি as I mentioned একদম শুরুতে যে তোমার কাজ আমি Instagram এ দেখলাম। It just came on my feed and I'm so glad that we could connect and তোমার সাথে আজকে আড্ডা মেরে আমার দারুণ লাগলো। সেম যারা হিয়ার। আমাদের দেখছে তাদেরকে কিন্তু ভালোবাসা দিতে হবে। কারণ আমাদের একটা ছোট্ট সেগমেন্ট আছে ম্যাক্সিমাম লাভ বলে। যেখানে আজকে ভালোবাসার রং হচ্ছে ওর রংটা আমি সবুজই ধরছি। আজকে লেট দ্য কালার অফ লাভ বি গ্রিন। কমেন্টে ম্যাক্সিমাম হার্ট দিতে হবে অমিতের এত সুন্দর কথা শোনার জন্য। অমিতের প্রতি ভালোবাসা এবং বড়দের কাছ থেকে আমাদের আশীর্বাদও চাই। সো দ্যাট অমিত এবং ওর আপিক্সার এই যে কোম্পানি যেন আরো অনেক বড় হয়। আর অমিত তোমাকেও আমি অনুরোধ করব যে আজকে আমাদের সেশনের পরে তুমি যদি কমেন্ট সেকশনে তোমাকে যোগাযোগ করার যে লিংক গুলো রয়েছে ইনস্টাগ্রাম এবং আদার সোশ্যাল হ্যান্ডেলস এ সেগুলো যদি তুমি দিয়ে দাও along with your contact number তাহলে সবাই তোমায় যোগাযোগ করে নেবে। তাও বলবো তুমি যদি একটু মুখে তোমার নাম্বারটা বলে দাও যাতে সবাই নোট করে নেয় যাদের ইচ্ছে তোমার সাথে যোগাযোগ প্লিজ। আমার কনট্যাক্ট নাম্বার হচ্ছে 8981820633। অবশ্যই অমিত এই নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দেবে এবং ওর লিংকস গুলো দিয়ে দেবে যাতে তোমরা আরো অনেক কাজ দেখতে পারো। আজকে আমরা সব কাজটা দেখাতে পারিনি, খুবই কম ঝলক দেখিয়েছি, বাট ওর ভীষণ ইন্টারেস্টিং প্রোফাইল এন্ড আই এম শিওর যাদের বাড়িতে রয়েছে যা অনুষ্ঠান নির্দ্বিধায় ইউ শুড গেট ইন টাচ উইথ অমিত পল। অমিত ভীষণ ভালো কাজ করে এন্ড আমাদের তরফ থেকে উই উইশ ইউ অল দ্য বেস্ট ফ্রম অল অফ আস অন Thank you. বিহাফ গ্রুপস। অল দ্য বেস্ট অমিত, খুব ভালো থেকো, সকলকে নিয়ে হই হই করো Thank you so much. ছবি তোলো and may the world be with. Thank you so very much Thank for you. being a part. Thank you. Pleasure is all mine.